বাংলাদেশের জন্য একটা সুখবর হচ্ছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে। বাংলাদেশ সরকারের স্মার্ট অ্যান্ড টাইমলি ডিপ্লোমেসি, জনগণের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া, ধৈর্য, সহনশীলতা, ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি বা ভারতের পক্ষ থেকে যে একপাক্ষিক উস্কানি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটছে। পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে। আরো সহজভাবে যদি বলি, ভারত অনেকটা চুপছে যাচ্ছে। হ্যাঁ, এদের ষড়যন্ত্র থামবে না, থামেনি, কিন্তু কিছুটা হলেও ওদের টনক নড়েছে। বাংলাদেশ সরকার কঠিন অনেক পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে কৌশলগত পদক্ষেপের কথাও বলেছি, এমনকি প্রয়োজনে যুদ্ধ করবে এরকম একটা মানসিকতাও তারা দেখিয়েছে। এছাড়া ভারতের লোকজনদেরকে বাংলাদেশে ভিসা দেওয়াও সীমিত করেছে, বিকল্পের কথা বলছে, নানান কিছু বিচার বিশ্লেষণ করে এবং কিছু সিদ্ধান্ত প্রমাণ করে যে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে। ভারত প্রথম দিকে একেবারে উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে বার্তা দিয়েছিল বাংলাদেশকে, যা করতে চেয়েছিল, হিন্দুত্ববাদী এই মূর্খগুলো কি চায়? বাংলাদেশ দখল করতে চায়, হামলা করতে চায়। সরকারেরও তাতে সায় ছিল, কিন্তু না, সরকার এখন বুঝতে পারছে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি অত্যন্ত খারাপ হবে, একুলুকুল সব হারানো লাগবে। যার ফলশ্রুতিতে একটা বিষয় দেখেন, ভারতের আচরণ অনেকটা এমন যে এই সরকারকে তারা মানেই না, অথচ এই সরকারকে তারা স্বীকৃতি আগেই দিয়েছে। নরেন্দ্র মোদী নিজে ডক্টর ইউনূস সরকারকে সমর্থনের কথা বলেছেন, কিন্তু এখন অনেকে ভাব নিচ্ছেন যে এই সরকার অবৈধ সরকার। ভারতের বিভিন্ন মিডিয়া ডক্টর ইউনূস সরকারকে অবৈধ সরকার বলে, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার ডক্টর ইউনূস সরকারকে বৈধ সরকার মনে করে। তার অংশ হিসেবে একটা খবর, ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। মানে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে, এটা একটা অগ্রগতি, এটা বাংলাদেশের অনুকূলে পরিস্থিতি আসার একটা এক্সাম্পল। এখন পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, এর আগেও আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, সামনে আরো বৈঠক হবে, এক পর্যায়ে ডক্টর ইউনূস মোদী বৈঠক হবে। এভাবে পরিস্থিতি ধীরে ধীরে ওভারকাম হবে, বাংলাদেশে অনুকূলে চলে আসবে। বাংলাদেশ যদি উস্কানিতে বা ফাঁদে পা দিত, তাহলে হয়তো বা পরিস্থিতি জটিল হতো, কিন্তু বাংলাদেশ যেহেতু সহনশীলতা দেখিয়েছে, আবার একেবারে চুপ করেও থাকে, নতজান নীতিও দেখায়নি, এসব মিলিয়ে এই বৈঠক হওয়া পরিস্থিতির নর্মালাইজেশন ইঙ্গিত। ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত বাধ্য হবে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে, এরকম উল্টাপাল্টা থার্ড ক্লাস ভিলেজ পলিটিক্স এর মতো আচরণ করবে না। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন, এই আসার এই সিদ্ধান্ত ডেফিনেটলি বাংলাদেশের জন্য ইতিবাচক, এবং এটাকে আমরা সুখবর বলছি। সামনে আরো ভালো কিছু হওয়ার লক্ষণ এটা। ভারতের এই সন্ত্রাসীরা বা আওয়ামী লীগ যেভাবে ভারতের কাছ থেকে যা এক্সপেক্ট করে, যদি ভারতের কেন্দ্রীয় সরকার সেটাই করতো হুবহু, ভারতের কেন্দ্রীয় সরকার যা করছে, আমি কিছুতেই বলছি না ঠিক, কিন্তু শত বেঠিকের মধ্যেও কিছু ঠিক আছে। যদি আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী হুবহু কাজ করতো, তাহলে এই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক ওরা স্থগিত করে দিত নানান কারণ দেখিয়ে, কিন্তু সেটা কিন্তু দেয়নি, হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। মানে আলাপ আলোচনা, ডায়ালগ মানে সমস্যা সমাধান হবে। আর এখানে আলাপ আলোচনা কি বলবে? আলাপ আলোচনা তো নির্বাচন দিতে বলতে পারবে না, আর বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ বরং আরো ভালোভাবে ভারত সরকারকে তার অবস্থান জানাতে পারবে, ভারত সরকারকে আরো চাপ দিতে পারবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, এবং ভারত আরো বেশি সাবধান হবে। এটাই ঘটবে, এর বাইরে কিছু নয়। অতএব এটা ভালো আমাদের জন্য। আগামী 10 ডিসেম্বর ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। হিন্দুস্তান টাইমস সহ বাংলাদেশ সরকারও এটা বলছে, এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য এসেছে। এটা দর্শক দুই দলই বলছে যে এই সাম্প্রতিক জটিলতা নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসি যে এই যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া, তাতে বিএনপির অবদান কতটুকু। দেখেন, বিএনপির আমরা সমালোচনা করি, বিএনপির একটা অংশ অবশ্যই ভারতের খপ্পরে পড়ে গেছে। বিএনপির অনেক ডিসিশন ভারত থেকে আসে, এটা যেরকম সত্য, আবার বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় দল,
বিএনপির জনতা, বিএনপির সাধারণ সমর্থকরা, তারা যেখানে বা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, তখন এটার একটা আলাদা তাৎপর্য থাকে, কারণ তারা জনগোষ্ঠীর একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করে। বিএনপি সাধারণ মানুষ তার হাইকমান্ডের কথায় পুরোপুরি চলে না। এজন্য বিএনপির মধ্যে ইতিবাচক থাকলে সেটাকেও আমরা তুলে ধরতে চাই। যেমন বিএনপির জনগণ, বিএনপির ভোটাররা যদি ভারতীয় পণ্য বর্জন করে, হাইকমান্ড তো আর তাদেরকে ভারতীয় পণ্য কেনাতে পারবে না। এই জন্য বিএনপির ইতিবাচক দিকও আমরা তুলে ধরব। আর বিএনপি বড় দল হিসেবে কোনো কোনো নেতা যখন দৃঢ় কণ্ঠে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দেন, ভারত সরকারকে একটু সহনশীল হতে অথবা তাদের আগ্রাসী নীতি পরিবর্তন করতে এটা ভূমিকা পালন করে, কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় দল হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেব, রুহুল কবির রিজভির বক্তব্য। এর মানে দিল্লির বিরুদ্ধে আমরা লড়াই করবো, হিন্দু মুসলমান একসাথে লড়াই করবো, এবং দিল্লির দাসে পরিণত হয়েছিল বাংলাদেশ, আমরা এটাকে খান খান করতে চাই। বুঝতে পারছেন? এই যে জোরালো বক্তব্য রুহুল কবির রিজভী, আরো নানান কিছু, শাড়ি পরানো থেকে শুরু করে অনেক কিছু, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করার মতো কথাবার্তা। শুধু দিল্লি নয়, মমতার মতো তুলনামূলকভাবে একটু সেকুলার এবং মুসলিম ভোটারদের একটা বড় অংশের আস্থা যে মমতার উপর রয়েছে, তাকেও ধুয়ে দিয়েছেন। এর মানে কাউকে ছাড় দিচ্ছেন না, কোনো নতজন বক্তব্য রিজভির পক্ষ থেকে নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সারা দেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকা যাদের জন্ম, এই মাটির সন্তান, তারা এই দেশকে অন্যের গোলামের কাছে বিক্রি করবে কেন? আমরা হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্ব খান খান করে দেব। এই বক্তব্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি মনে করি। দর্শক, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই ভারতের দালাল হোক, ভারতের বিরুদ্ধে দুই একটা কথা বললেও এটা অ্যাটলিস্ট তার দলের নেতাকর্মীদের উপর একটা তাসির পড়ে। এই দিক থেকে আমাদের তাৎপর্য রয়েছে। মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, মির্জা ফখরুলের কথা বলছেন। মানে ভারত সরকার যে মিথ্যা বলছে, ভারতের জনগণ, মিডিয়া একেবারে ডাহা মিথ্যা কথা বলছে, যে হাজার হাজার লাশ ঢাকায়, হিন্দুরা তারা প্রকাশ্য পরিচয় নিয়ে চলতে পারে না, এইসব নানান বিষয়ের তীব্র প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখিয়েছেন। এছাড়া রুহুল কবির রিজভী একেবারে স্পষ্টভাবে মমতা ব্যানার্জিকে হিন্দুত্ববাদের সোল এজেন্ট বলেছেন, কাউকে কোনো ছাড় নেই। তো এই বিষয়গুলো কিছুটা হলেও প্রভাব রাখে, যদিও ভারতকে দুর্বল করতে মূল ভূমিকাটা রেখেছে আমাদের ডক্টর ইউনূস সরকার এবং শিক্ষার্থী জনতা। তারা রাজপথে নেমেছে, তারা স্পষ্টবাদী, ছাত্র উপদেষ্টারা, বিএনপি জামাত, তাদের অবদানও আছে।